200 বছরের ব্রিটিশদের পরাধীনতার গ্লানিকে মুছে দিয়েছিল আমাদের তদানীন্তন সব দেশের বিপ্লবীগণ। আমি সুরজিৎ, আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স। আচ্ছা, একটা কথা বলি, কোনো একটা জিনিস সামান্য লিখলে সেটাকে চট করে কিন্তু মুছে ফেলা যায় না। সেরকম দেখুন, ব্রিটিশরা 200 বছরের উপরে তারা কিন্তু শেকড় গেঁথে রেখেছিল আমাদের এখানে। সেই শেকড়কে মুছে ফেলাটা অত কিন্তু সহজসাধ্য ছিল না। আমাদের ঘরের বিপ্লবীরা তাদের আত্মত্যাগ দিয়ে আমাদের এখন এই স্বাধীনতা দিয়েছে। এরকম স্বাধীনতার তালিকায় অনেকেই আছেন, সেরকমই একজন স্বাধীনতা বিপ্লবী উল্লাসকর দত্তের আজ 140তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে আমরা এই স্থানে এসে পৌঁছেছি এবং এই স্থানটা বলতে আরেকটু জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই বিপ্লবের সমস্ত কিছু এই মুরারি পুকুর অঞ্চলটা ধরেছিল এবং ব্রিটিশ সরকার সেই সময় তাকে এই স্থান থেকে গ্রেপ্তার করেছিল। চলুন না আজকে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমরা সকলে এসে তাদেরকে একটু স্মরণ করি। 200 বছরের পরাধীনতার গ্লানিকে মুছে স্বাধীনতার মুখ দেখেছিল আমাদের তদানীন্তন বিপ্লবীগণ। বিপ্লবী উল্লাসকর দত্তকে আমি নতুন করে চেনানোর কেউ নই, আমি পরিবারের অংশ বটে, রক্তের সম্পর্ক। কিন্তু রক্তের সম্পর্ক ছাড়াও একটা সম্পর্ক হয়, যে সম্পর্কটা বৃহৎ অর্থে দেশীয় স্বার্থে ব্যবহৃত হয়। এবং উল্লাসকর দত্ত একজন এত বড় বলিষ্ঠ বিপ্লবী ছিলেন এবং তিনি সেই সময় বোমার কারিগর ছিলেন, আমরা সবাই মোটামুটি জানি। কারণ সারা ভারতবর্ষে, মানে রাজ্যে তো ছাড়ুন, ভারতবর্ষে হয়তো প্রথম বোমা তৈরি করেছিলেন সেই সময় উল্লাসকর দত্ত, এবং সেটাও কয়েকটা কেমিক্যালসের মাধ্যমে। সুতরাং তার সাথে রিলেট করে নতুন কিছু করে বলার মতন কি বলবো, মানে বলুন আপনি। ওনার গল্প যদি বলতে হয়, ওনার গল্প বড় আছে, প্রচুর বড় গল্প। কারণ উনি কুমিল্লায় তৈরি, মানে জন্মেছেন, তারপর ওখানে পড়াশোনা করেছেন ছোটবেলায় স্কুলে, তারপর সেখান থেকে উনি বেরিয়ে এসেছেন কলকাতায় না শিবপুরে ওনার বাবার হোস্টেলে থাকতেন প্রথম দিকে। একটা জিনিস লিখিত পেয়েছি, হ্যাঁ, এই যথাস্থানে আমরা দাঁড়িয়ে আছি, এই স্থানকে বৃত্তাকার করেই ওনার বিপ্লবী কাণ্ডগুলো চলেছিল। সঠিক, হ্যাঁ সঠিক, একদম। আর যেটা বলছি, বর্তমানে ধর্ম, বর্ণ, জাত পাত নিয়ে যেসব এত কিছু মানে গন্ডগোল চলছে, হানাহানি চলছে, তার প্রতি কি বার্তা দেবেন আপনি একটু? কিন্তু স্বাধীনতা সংগ্রামের সময় এগুলো তো ছিল না, ধর্ম, বর্ণ, জাত সবাই মিলে একসঙ্গে ছাপিয়ে পড়েছিল। একটু যদি কিছু বার্তা দেন। আপনি যদি ইতিহাস পড়েন, আপনি ভালো করে পড়লে বুঝতে পারবেন। এই আপনার বঙ্গভঙ্গের সময় 1905-06 সময় সম্ভবত ওই সময় ব্রিটিশদের একটা বড় অংশ তারা চাইছিলেন এই হিন্দু এবং মুসলিম, যারা প্রধান মানে সংখ্যাগুরু যেমন হিন্দু এবং সংখ্যালঘুদের মধ্যে সংখ্যাগুরু মুসলিম, এদের মধ্যে একটা বিভাজন তৈরি করতে। সম্ভবত কারণটা কি? কারণ হিন্দু মুসলিম একত্রিত হয়ে দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছিল, ব্রিটিশদের এগেনস্টে তারা কথা বলছিল, তারা বিভিন্ন পরিকল্পনা করছিল। সুতরাং সেই পরিকল্পনাগুলোকে যাতে বাস্তবায়িত না হতে দেওয়া যায়, তাহলে তাদের মধ্যে আমাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু করা। সেই সময় ব্রিটিশরা সেই সময় একটা বিল পাস করেছিলেন, সম্ভবত 1908-1909, এবং সেই বিলে মজার কথা হলো, আমি বিভিন্ন বই পড়ে দেখেছি, উপেন ব্যানার্জির বইও আছে, আপনি পড়ে দেখবেন সেই বিলে কিন্তু কংগ্রেসেরও কিছু মানুষের, তৎকালীন কংগ্রেসের কিছু মানুষের
সাপোর্ট ছিল। অর্থাৎ মানুষ তারা চেয়েছিলেন হিন্দু এবং মুসলিমের মধ্যে এই বিভাজনটা তৈরি হোক, এবং এই তৈরি হওয়া বিভাজনটাকে কেন্দ্র করে ব্রিটিশ গভর্নমেন্ট যেমন করে লাভ করছেন করুন, এবং তার তরফে হয়তো কংগ্রেস ব্রিটিশের কাছ থেকে কিছু একটা উপঢৌকন বা কোনো একটা জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করেছিলেন। এখন এই ঘটনাটা 1908 শুরু হয়েছে, আর আজকে 2025। আপনি যদি ভালো করে দেখেন তো প্রায় 120-25 বছরের একটা লড়াই নয়, এই লড়াইটা আর কি, সে 120-25 বছরে সুদ আসলে ব্যাপারটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। কাজেই এখন আপনি আমি যদি এই ব্যাপারটাকে কন্ট্রোল করতে যাই, এটা 1 বা 2 দিনে বা 1 বছর 2 বছরে সম্ভব নয়, এটা ঠিক। কিন্তু আমাদের সদিচ্ছাটাও তো চোখে পড়ার মতন হতে হবে। এখনো পর্যন্ত কিন্তু আমরা সেই সদিচ্ছাটা দেখতে পাই না। আমার মনে হয় এই সদিচ্ছাটা যত তাড়াতাড়ি সম্ভব সমাজে আসা উচিত, এবং সেই সদিচ্ছার সাথে সেই গুড মেসেজটা প্রত্যেকের কাছে যাওয়া উচিত, যাতে এই সম্প্রীতির বার্তাটা থাকে। এই একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমানটা আমি ছেড়েই দিলাম, আপনি হিন্দুকেও তার কুসুমে থাকতে দিন, মুসলমানকেও তার কুসুমে থাকতে দিন, কেউ কাউকে বিরক্ত করবে না, কিন্তু সেই জায়গাটা যেন তৈরি হয় আমার দেশে। অবশেষে একটা কথা বলবো, আজকে যে জন্ম দিবস পালন হচ্ছে তার প্রতি হিসাবে বর্তমান যুবকদের প্রতি একটু যদি অল্প করে কিছু বার্তা দেন। বর্তমান যুবকরা দেখুন, ওরা তো ইতিহাস কালটিভেট করছেন না সঠিকভাবে, না? কারণ আজকে যারা যুবক হয়েছেন, গতকাল তারা কিশোর ছিলেন, এবং কিশোররা সেই সময় এডুকেশনাল পলিসি অনুযায়ী কিছু পড়েছেন ইতিহাসের বইয়ে, এবং তারা পড়তে পড়তে ওখানে বুঝেছেন, কারণ ওই ইতিহাসের বইগুলোতে তো কিছু কিছু স্টোরি ছিল, কিছু গল্প ছিল না, কাজে আধা খাপ ছাড়া তারা পড়াশোনা করেছেন। এবার স্বভাবতই কি হয়েছে, তারা না একটা গল্পের সাথে আর একটা গল্পকে রিলেট করতে পারেন না, যুক্ত করতে পারেন না। এবার স্বভাবতই তারা সেইভাবে নিজেদের গ্রো করেছেন, এবং তারা বর্তমান স্বাধীনতা সংগ্রামীদের সাথে নিজেদের রিলেট করতে পারছেন না। সুতরাং যুবকরা যদি চান সঠিকভাবে রিলেট করতে, তো সবার আগে যুবকদের প্রয়োজন তাদের সেই চর্চাগুলোকে নিজেদের মধ্যে তৈরি করা, অনেক বেশি বেশি করে পড়া, স্ক্রুটিনি করা, বিভিন্ন লেখকের বই পড়া, এবং তারপরে নিজেদের বোধ বুদ্ধি দিয়ে বিচার করা। উনি এই ভারত স্বাধীনতার ব্যাপারে বহু কিছু করছে, সেই ইতিহাস আমি সম্পূর্ণ বলতে পারবো না, আমি এখন বয়স্ক হয়ে গেছি, তবে ওনার ভারত স্বাধীনতার বহু জিনিস করছে, বহু ওনার অবদান রয়ে গেছে ভারত মাতাকে স্বাধীন করার জন্য। আপনার নাম? আমার নাম হরেন বাগচি। আমি প্রথমে শুরু করছি, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ভারতের স্বাধীনতা সংগ্রামে যদি স্বাধীনতা সংগ্রামটি না লড়তেন, 1947 সালে 15ই আগস্ট যদি আমরা স্বাধীনতা না পেতাম, তাহলে আজকে এই কথা বলার জন্য ব্রিটিশ পুলিশ আমাদের চাপ দিয়ে পিঠের চামড়া তুলে নিত, এখনো ব্রিটিশ পুলিশের লাথি খেতাম। কিন্তু খুব দুর্ভাগ্য, যারা আমাদের স্বাধীনতাটা আনলেন তাদের জীবনের আলোকিত কাহিনীটা নতুন প্রজন্মের কাছে আমরা পৌঁছে দিতে পারছি না। আমি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেয়ের কুমুদিনী দেবীর দিক থেকে ওই পরিবারের একজন সদস্য, মিশন বিদ্যাসাগরের কর্ণধার। তো আমি একটা চেষ্টা করেছি, এবারে কলকাতা প্রেস ক্লাবে 22শে জুলাই জন্মদিনের দিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা করেছিল, এবং সেই দিনে 23 জন স্বাধীনতা সংগ্রামী পরিবারকে আমি কলকাতা প্রেস ক্লাবের ওই মঞ্চে দাঁড়িয়ে আমি সম্মাননা জ্ঞাপন করেছিলাম, একটাই উদ্দেশ্য, যে আপনারা না থাকলে আমরা আজকে স্বাধীন হতাম না। কিন্তু এটা সারা ভারত জুড়ে একটা চেষ্টা চলছে, যে চেষ্টায় বলা হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা বাঙালিরা কেউ লড়েনি। তো সেটাকে যদি আমাদের প্রতিহত করতে হয়, তাহলে নিরন্তর, মানে মায়েরা যখন ছোট বাচ্চাদের গল্প করবে, তখন তারা ক্ষুদিরামের কাহিনী গল্প করবে, বাঘাযতীনের কাহিনী গল্প করবে, বিনয় বাদল দীনেশের কাহিনী গল্প করবে, উল্লাসকর দত্তের কাহিনী গল্প করবে। আচ্ছা দাদা, বলছি বর্তমানে যেদিকে চারিদিকে দেখতে পাচ্ছি জাত পাত এবং ধর্ম নিয়েও বিশালভাবে একটা জিগির উঠেছে, এই সুযোগেতে কিন্তু আমরা আবার সেই রকম কোনো ব্রিটিশ কোম্পানির মানে তাদের আয়ত্তে কায়েম হয়ে যেতে পারি।
তার জন্য আমাদের কি করা উচিত? দেখুন, ডিভাইড অ্যান্ড তার জন্য রুল, একটু আপনাকে প্রশ্ন থেকেই বলছি, ডিভাইড অ্যান্ড রুল এটা তো ব্রিটিশের পলিসি ছিল। ভাগ করে দাও, তাহলে নিজেদের মধ্যে লড়াই করবে, তাহলে আমি বসে বসে আমার যে ক্রিম যে সেটা আমি খেয়ে নিয়ে বেরিয়ে যাব। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর যিনি ডানার ছিলেন তিনি তো একজন মুসলিম ছিলেন। তো সেইখানে যদি দাঁড়িয়ে আমরা বলি যে হিন্দু মুসলমান নয়, আমরা প্রথমে ভারতীয় এবং একটা জাতিকে আমরা উন্নত করার জন্য স্বাধীনতা সংগ্রামে যখন, তাহলে ক্ষুদিরাম বসু যখন লড়াই করছিলেন তখন তিনি ভাবেননি যে শুধু আমার জন্য করছি, বা উল্লাসকর দত্ত যখন লড়াই করছেন তখন তিনি ভাবেননি শুধু আমার নিজের জন্য করছি, বা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বর্ণ পরিচয় সৃষ্টি করছেন তখন উনি ভাবেননি যে বাংলা ভাষাটা বা বাঙালি জাতির মেরুদণ্ড সোজা রাখার জন্য আমি করছি, শুধু আমার জন্য করছি। সেখানে দাঁড়িয়ে আমাদের একটাই কথা, সবাই বলবে অর্ধেকটা গ্লাস দেখলে যে অর্ধেকটা গ্লাসে জল আছে তার মানে সব শেষ হয়ে গেছে, কিন্তু আমি বলবো এখনো অর্ধেকটা জল আছে। যে জলটা আছে সেটাকে দিয়ে আমাদের একজন দুজন তিনজন, আর মার্ক জুকারবার্গের যুগে ফেসবুক যেমন আছে, আমাদের এই ফেসবুকেই প্রচার হোক বাংলা স্বাধীনতা সংগ্রামীদের আলোকিত ইতিহাস। সেই কারণেই আজকে কৌশিকের আমন্ত্রণে 140তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে আমি উপস্থিত। দাদা আপনার তাৎপর্য এই কারণে আছে যে এই সমস্ত বিপ্লবীদের তো আনসাং বিপ্লবী বলে, মানে অনামী অখ্যাত বিপ্লবী। যদিও উল্লাসকর দত্তের নাম হয়তো পাওয়া যায়, বেশ কিছু লোক উল্লাসকর দত্তের নাম জানেন, তিনি কি করেছেন সেটা হয়তো অনেকেই জানে না, কিন্তু তার নামটা জানেন। তো এদেরকে যদি আমরা সমাজ জীবনেতে তুলে আনতে পারি, আমাদের সমাজ জীবনের সাথে যদি এদেরকে মিশিয়ে দিতে পারি, সাধারণ মানুষকে যদি এদের সম্বন্ধে আমরা শেখাতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় সমাজের আরো উত্তরণ সম্ভব, এবং এই সমস্ত মারামারি কাটাকাটি হানাহানি যে সমস্ত ধর্মীয় ব্যাপার নিয়ে যে সমস্ত হানাহানি সেগুলো হয়তো বন্ধ করা সম্ভব। সুতরাং এই ধরনের জন্মদিন পালনের কিন্তু তাৎপর্য আছে। অল্প সংখ্যক লোক হলেও তারা কিন্তু আসছে, সাধারণ মানুষও কিন্তু এগিয়ে আসছে, সুতরাং এর তাৎপর্য তো একটা আছে বিশেষ।